Good morning, dear student. Welcome to the Way Up Solution #1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডারফান স্যার। তোমরা এখন পাচ্ছ পরিবেশ বিজ্ঞান থেকে ক্লাস এবং তোমাদের এই বছরের লাস্ট ক্লাস, অর্থাৎ পরিবেশ থেকে তোমাদের পরীক্ষা যেহেতু রয়েছে আগামীকাল, প্রত্যেকে যারা কানেক্টে আছো অল্প কয়েক 30টা প্রশ্ন আমরা সলভ করব, দিয়ে কিছু কথা যেগুলো বলতে হবে সেগুলো বলা হবে। প্রত্যেকে শেষ পর্যন্ত থাকবে এবং সেশনে যারা কানেক্ট হয়ে গেছে ইতিমধ্যে সেশনটি লাইক করো, শেয়ার করো। তো আমাদের ক্লাস রুটিন এটা আছে ডিসেম্বরের, এবং TWS একাডেমি আমাদের নিজস্ব অ্যাপ, যেখানে বিভিন্ন পেড কোর্স চলছে, প্লে স্টোরে গিয়ে তোমরা পাবে। এবং আমাদের টেলিগ্রাম দ্য ওয়ে অফ সলিউশন, এখানে যারা জয়েন করোনি অবশ্যই জয়েন করে থাকো, সমস্ত ক্লাসের লিঙ্ক নোটিফিকেশন পাবে। চলো, তো আজকের প্রথম প্রশ্ন, তো খুব বেশি অচেনা প্রশ্ন দিয়ে তোমাদের মাথা খারাপ করবো না আজকের দিনে, আর যেহেতু পড়েছো তোমরা, আমরা আমাদের নিজস্ব ব্যাচও ছিল, সেই সমস্ত স্টুডেন্টরাও তোমরা আছো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আগামীকাল, এবং খুব ভালো করে পরীক্ষা দেবে, অযথা টেনশন নেবে না। প্রথমে বলে রাখি, পরীক্ষা শুরু করবে দেখবে আস্তে আস্তে সব পাচ্ছ, ব্যাপারটা নর্মাল হবে। প্রথম দেখে হঠাৎ একটা দুটো প্রশ্ন যদি টাফ হয়ে যায়, চোখের সামনে পড়ে, মনে হলো এই যা কি হলো, কঠিন, ওরকম ভাববে না বিষয়টা। ঠান্ডা মাথায় তোমাকে ট্যাকেল করতে হবে। যাই হোক, তো এই প্রশ্নগুলো তোমাদের চেনা প্রশ্ন, তাই তো। রানী কি ভাব একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং এটি গুজরাটে অবস্থিত। বর্তমান ভারতে কয়টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে? বর্তমানে ভারতবর্ষে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটি আছে? দুটি কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ 42টি হবে এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইউনেস্কো যে হেডকোয়ার্টার কোথায় বলতো? ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর হেডকোয়ার্টার রয়েছে। তো ভারতবর্ষের টোটাল ন্যাশনাল পার্ক যদি বলা হয়, জাতীয় উদ্যান অফিসিয়ালি 106টি, 18টা রয়েছে ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ। ভারতবর্ষের বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা হচ্ছে 18টি, 75টি রয়েছে। এগুলো আমরা অনেক ক্লাসে বারবার বলেছি, আবারও বলছি আর কি। রামসর সাইট 75টি আছে। শান্তিনিকেতন, এটি কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছে? শান্তিনিকেতন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, তো ওয়েস্ট বেঙ্গল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে 3টি। একটা হচ্ছে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, শান্তিনিকেতন হলো, এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটা 1999 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছিল। 2023 সালে শান্তিনিকেতন হয়েছে। এখন ভারতবর্ষের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 3টি হেরিটেজ সাইট। সুন্দরবনটা কত সালে? সুন্দরবন এটা হচ্ছে 1987 সালে, 1987, এটা মনে রাখবে। আচ্ছা, পান্না জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত? বলো, পান্না জাতীয় উদ্যান বা পান্না ন্যাশনাল পার্ক এটি কোন রাজ্যে অবস্থিত? প্রত্যেক অ্যান্সার করো। সঠিক উত্তর এখানে কি হবে? এটা আছে মধ্যপ্রদেশে রয়েছে কানহা জাতীয় উদ্যান, উল্লেখযোগ্য। উড়িষ্যায় রয়েছে শিমলিপাল ভিতরকণিকা জাতীয় উদ্যান। অরুণাচল প্রদেশে রয়েছে আপাটমি। অন্ধ্রপ্রদেশে উল্লেখযোগ্য জাতীয় উদ্যান কি আছে বলো? পশ্চিমবঙ্গে মোট কয়টি জাতীয় উদ্যান রয়েছে পশ্চিমবঙ্গে? তো এখানে ন্যাশনাল পার্ক থেকে যদি প্রশ্ন আসে, পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক গুলোর নামগুলো একটু মনে রাখতে হবে। 6টি রয়েছে জাতীয় উদ্যান, এবং বক্সা ন্যাশনাল পার্ক রয়েছে, তারপর কি রয়েছে? জলদাপাড়া, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, নেওড়া ভ্যালি, আরেকটা রয়েছে তোমার সুন্দরবন ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক। এই 6টি জাতীয় উদ্যান রয়েছে। আচ্ছা, এটা কতদিনের প্রশ্ন চলে এসেছে, চেঞ্জ করা হয়নি দেখতে পাচ্ছি। গ্রিন হাউস প্রভাব বিষয়ক আলোচনা, এটা উভয় বিষয়ে থাকা উচিত, এবং এখানে চলে এসেছে আগের প্রশ্নের এটা। ও আচ্ছা, মানে এখানে প্রশ্ন আবার চেঞ্জ হয়ে গেছে, তাই বলি। এটা হচ্ছে ন্যাশনাল পার্ক ওয়েস্ট বেঙ্গলের। ওকে, বক্সা, গরুমারা, নেওড়া ভ্যালি, সিঙ্গালীলা, সুন্দরবন, জলদাপাড়া। গরুমারাটা রয়েছে জলপাইগুড়িতে, বক্সাটা রয়েছে আলিপুরদুয়ার, নেওড়া ভ্যালিটা রয়েছে কালিম্পং, সিঙ্গালীলা দার্জিলিং, সুন্দরবন দক্ষিণ 24 পরগনা, জলদাপাড়া আলিপুরদুয়ারে।
পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সর্বাধিক আছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সর্বাধিক আছে? পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা নাকি দার্জিলিং? তো পশ্চিমবঙ্গের টোটাল বনভূমির পরিমাণ প্রায় 14% বা 14%, 13.71 এরকম শতাংশ আছে। তো দক্ষিণ চব্বিশ পরগনায় ওভারঅল বনভূমির পরিমাণটা বেশি। ভারতবর্ষে বনভূমির পরিমাণ বেশি রয়েছে মধ্যপ্রদেশে। ওকে, পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যের ক্ষেত্রে যৌথ অরণ্য ব্যবস্থাপনা নীতিটি কত খ্রিস্টাব্দে গৃহীত হয়েছিল? বলো। আরাবাড়ি এই অরণ্য যৌথ অরণ্য ব্যবস্থাপনার মধ্যে পড়ছে এবং এটি কত সালে তোমার বলতে হবে যে গৃহীত হয়। 1971 সালে এই যৌথ অরণ্য ব্যবস্থাপনা নীতিটি চালু হয়েছিল ভারতবর্ষে এবং পশ্চিম মেদিনীপুর এটা 1971 সালে। রায়গঞ্জ অভয়ারণ্য এটি কোন জেলায় অবস্থিত? রায়গঞ্জ অভয়ারণ্য এটি কোন জেলায় অবস্থিত? দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা নাকি কোচবিহার? উত্তর দিনাজপুরে রয়েছে রায়গঞ্জ অভয়ারণ্য। এর মধ্যে রয়েছে কুলিক পাখিরালয়। কুলিক পাখিরালয়। পরিবেশবিদ্যার পাঠ্যক্রম শিশুদের সামগ্রিক শিক্ষার দিকে পরিচালিত করতে পারে যদি এটি হয় সমন্বিত, অন্তঃশীল, বিষয়গত নাকি উপরের সবগুলি? প্রশ্নটা বোঝা গেছে? পরিবেশবিদ্যার পাঠ্যক্রম শিশুদের সামগ্রিক শিক্ষার দিকে পরিচালিত হতে পারে যদি এটা হয় সমন্বিত, অন্তঃশীল, বিষয়গত। অবশ্যই সবগুলো এখানে সঠিক আছে। পরিবার কোন ধরনের পরিবেশের উপাদান? পরিবার এটি কোন ধরনের পরিবেশের উপাদান? প্রাকৃতিক ও সামাজিক নাকি উপরের সবগুলো? সঠিক আছে। তো তোমার পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো কিন্তু কনফিউশনে ফেলতে পারে, যেহেতু অপশনগুলো সব একই রকম। পরিবার তোমাকে বলতে হবে সামাজিক পরিবেশের উপাদান, প্রাকৃতিক পরিবেশের উপাদান পরিবার কিন্তু পড়ছে না। মানুষ না খেতে পেয়ে মারা যায় এর অন্যতম কারণ কি? পরিবেশগত সমস্যা, পরিবেশের অবক্ষয়, পরিবেশের উপাদান, ভূমির ধ্বংস, উৎপাদন ভূমি আর কি, এটা উৎপাদন ভূমির ধ্বংস, পরিবেশগত সমস্যার জন্য ভূমি দূষণ, উৎপাদন কম হওয়া। মানুষ যদি না খেতে পেয়ে মারা যায় তাহলে এটা বিভিন্ন কারণে হতে পারে। খরা হতে পারে যার কারণে ফসল হলো না, বন্যা হতে পারে ফসল হয়েও নষ্ট হয়ে গেল, বা কোনো ঘূর্ণিঝড় হলো তার ফলেও ধ্বংস হতে পারে। পাশাপাশি যদি কোনো পারমাণবিক বিস্ফোরণ হয় বা কোনো দেশীয় যুদ্ধ হয়, ইসরায়েল প্যালেস্তাইনের যে যুদ্ধ চলছে এরকম পরিস্থিতি হতে পারে, রাশিয়া ইউক্রেন, তো এই সমস্ত বিভিন্ন কারণ। তো পরিবেশগত সমস্যা তো অবশ্যই। ওভারঅল পরিবেশের যে উপাদানগুলো রয়েছে, বন্যা, ভূমিক্ষয়, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, এগুলোর সবগুলো পরিবেশগত সমস্যা মধ্যে আমরা বলতে পারবো। তো এটা কিন্তু কারণ। কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রাথমিকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের পরিবেশ পরিচিতি অন্তর্ভুক্ত করা হচ্ছে? 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা কমিশন সুপারিশের ভিত্তিতে, কোটারি কমিশন সুপারিশের ভিত্তিতে, নাকি অপশন সি 1968 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতির সুপারিশের ভিত্তিতে? কোনোটি সঠিক নয়। তাহলে এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? অপশন সি মনে রাখবে, কোটারি কমিশনের সুপারিশের ভিত্তিতে। আমাদের দেশের আধুনিক শিক্ষার বা আধুনিক প্রাথমিক শিক্ষার, যেটাকে বুনিয়াদী শিক্ষা বলা হচ্ছে, এই বুনিয়াদী শিক্ষার জনক হলেন কে? বুনিয়াদী শিক্ষার জনক কে? রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ নাকি বিদ্যাসাগর? তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? প্রত্যেকে বলো। সঠিক উত্তর হয়ে যাবে এখানে মহাত্মা গান্ধী, যিনি বুনিয়াদী শিক্ষার ধারণাটা দিয়েছিলেন। তো গান্ধীজির যে বুনিয়াদী শিক্ষা, এই শিক্ষার উদ্দেশ্যগুলি কি হবে? গান্ধীজির বুনিয়াদী শিক্ষার উদ্দেশ্যগুলি কি আছে? শিক্ষার্থী, সমাজ ও প্রকৃতির মধ্যে সমন্বয় সাধন করা,
সমাজ ও প্রকৃতির মধ্যে সমন্বয় সাধন, বিজ্ঞান সমাজ বিদ্যার মধ্যে সমন্বয় সাধন, উপরের সবগুলো সঠিক। গান্ধীজির বুনিয়াদী শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীকে সমাজ ও প্রকৃতির মধ্যে সমন্বয় সাধন করা। অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে। জলাশয়ের মাছের সংখ্যা হ্রাসের প্রধান কারণ কি? বলো, জলাশয়ের মাছের সংখ্যা হ্রাসের প্রধান কারণ কি? জল প্রশম হয়ে যাওয়া, বেশি মাছ ধরা, জলের অম্লতা বেড়ে যাওয়া, নাকি মাছের রোগ? তো জলের একটা কি আছে, অক্সিজেন লেভেল রয়েছে, যেটাকে আমরা বিওডি বলি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এই বিওডি সীমা কত হয় পানীয় জলের? আমাদের 5 ppm এর মধ্যে হতে হবে, অর্থাৎ 2 থেকে 3 হলে ভালো হয়, মানে 5-এর কম হতে হবে বিওডি। এটা হচ্ছে পানীয় জলের ক্ষেত্রে, পানীয় জলের, মানুষের পানীয় জলের বিওডি 5 পার্টস পার মিলিয়ন ppm এর কম হতে হবে, তাই তো? এটা হচ্ছে 5 ppm এর কম হতে হবে। তো জলের অম্লতা বেড়ে যেতে পারে যদি অক্সিজেন কমে যায়, সেক্ষেত্রে মাছের সংখ্যা হ্রাস পাবে, অর্থাৎ মাছ অক্সিজেনের অভাবে মারা যাবে। বনজ সম্পদ, বনজ সম্পদের উপর মানুষের চাহিদা বেড়েছে কবে থেকে? সিপাহী বিদ্রোহের পর থেকে, বিগত 40 বছরে বেড়ে গেছে, দ্বিতীয় মহাযুদ্ধের পর, প্রথম মহাযুদ্ধের পর? তো এখানে সঠিক উত্তর কি হবে? বনজ সম্পদের উপর চাহিদা বেড়েছে দ্বিতীয় মহাযুদ্ধের পর, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 সালে এবং 45-এ স্টপ হয়। হিরোশিমা নাগাসাকিতে বোমা বিস্ফোরণ হয়েছিল, পারমাণবিক বোমা। তো তার সেটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওই, এবং তারপরেই শেষ হয়ে যাচ্ছে। নিচের কোনটি সঠিক নয়? নিচের কোনটি সঠিক নয়? শিখন অনুশীলন নির্ভর, শিখনের জন্য সক্রিয়তা প্রয়োজন আছে, শিখন শুধু উচ্চতর প্রাণীর মধ্যেই সীমাবদ্ধ, নাকি আচরণ পরিবর্তনের প্রক্রিয়া? তো শিখন এটি হচ্ছে অনুশীলন নির্ভর, শিখনের জন্য সক্রিয়তা প্রয়োজন আছে, এটা একটা আচরণ পরিবর্তনের প্রক্রিয়া। এটা শুধু উচ্চতর প্রাণীর মধ্যে সীমাবদ্ধ না, এটা সবার জন্য। কাজ হচ্ছে স্টুডিওর উপরে, সেজন্য একটু আওয়াজ আসছে। যাই হোক, নিম্নলিখিত কোনটি পরিবেশের জড় উপাদান নয়? কোনটি পরিবেশের জড় উপাদান নয়? বলো, মাটি, জীবাণু, বায়ু, নাকি জল? তো পরিবেশের যে সমস্ত সজীব উপাদান সেগুলোকে কি বলা হয় বলতো? বায়োটিক। বায়োটিক উপাদান, বায়োটিক মানে হচ্ছে সজীব। এবং যদি বলা হয় অ্যাবায়োটিক, সেটা কি? অ্যাবায়োটিক এটা হচ্ছে জড় উপাদান। তো এখানে মাটি, বায়ু, জল এগুলো জড় উপাদান, বায়োটিক উপাদান এখানে নয় বলেছে, জড় উপাদান নয়। তাহলে সজীব উপাদান জীবাণু পড়ছে, বায়োটিক মানে হচ্ছে সজীব, এবং অ্যাবায়োটিক মানে হচ্ছে জড় উপাদান। ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটেছিল? ভোপাল গ্যাস দুর্ঘটনা যার কারণ ছিল, ভোপাল গ্যাস দুর্ঘটনা এটা হয়েছিল কবে, এটা তোমাকে প্রশ্ন করা হয়েছিল। এর কারণ ছিল মিথাইল আইসোসায়ানেট MIC গ্যাসের জন্য মধ্যপ্রদেশের ভোপালে একটা তোমার কেমিক্যাল ফ্যাক্টরি থেকে এই গ্যাস নির্গত হয়, যার ফলে কি বহু প্রাণী মানুষ মারা গেছিল। এই দুর্ঘটনা হয়েছিল 1984 সালে, 1984-এ হয়েছিল। এবং এখানে তোমাকে স্পেসিফিক ডেট দিয়েছে 2-3 ডিসেম্বর 1984। অপশন সি এখানে সঠিক উত্তর আছে। ওকে, এটা হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। তো আমাদের নিজস্ব TWS একাডেমি অ্যাপে ব্যাচ এগুলো চলছে। ফ্ল্যাগশিপের প্র্যাকটিস ব্যাচ একটা শুরু হয়েছে, পাশাপাশি ফাউন্ডেশন ব্যাচ, বিভিন্ন পরীক্ষার কিন্তু আছে। তোমরা
যদি নিতে ইচ্ছুক হও TWS একাডেমি অ্যাপ প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করবে এবং সেখানে গিয়ে পারচেস করতে হবে। বলো, ভারতে কোন সালে জাতীয় বন্যা নিয়ন্ত্রণ কর্মসূচি চালু করা হয়? ভারতে কোন সালে জাতীয় বন্যা নিয়ন্ত্রণ কর্মসূচি চালু করা হয়েছিল? 1947, 1964, 1954 নাকি 1984? ভারতে জাতীয় বন্যা নিয়ন্ত্রণ কর্মসূচি এটি শুরু হয়েছিল 1954 সালে, 1954। প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। 1954 জাতীয় বন্যা নিয়ন্ত্রণ কর্মসূচি চালু হয়। পশ্চিমবঙ্গের যেগুলো উপকূলবর্তী জেলা রয়েছে বা নদী বেশি, সেখানে কিন্তু বন্যা হওয়ার প্রবণতা খুব বেশি, যেমন মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, ঠিক আছে, এগুলোতে কিন্তু প্রায় দামোদরের জন্য বন্যা হয়ে যায়। উত্তরবঙ্গেও বেশ কিছু অঞ্চল। পাশাপাশি আমাদের ভারতবর্ষের রাজ্যের কথা যদি বলি, পশ্চিমবঙ্গ কিন্তু বন্যাপ্রবণ রাজ্য। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট কবে চালু হয় ভারতবর্ষে? ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, অর্থাৎ ডিজাস্টার মানে হচ্ছে বিপর্যয়, ম্যানেজমেন্ট অ্যাক্ট বিপর্যয় মোকাবেলা আইন আর কি, এটি কবে চালু হয়? 2000 সালে, 2003 সালে, 2005 সালে নাকি 2010 সালে? এখানে সঠিক উত্তর মনে রাখবে 2005 সালে ডিসেম্বর মাসে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট চালু হয়। নিম্নলিখিত কোন দেশটিতে প্রায়শই দাবানল সৃষ্টি হয়? দাবানল সৃষ্টি হয় কোন দেশটিতে প্রায়শই? মানে দাবানলটা কি? দাবানলটা হচ্ছে জঙ্গলে, অরণ্যে, মানে কি সংঘর্ষের ফলে আগুন লেগে যায় এবং সেই আগুনটা কিন্তু ছড়িয়ে পড়ে এবং বিশাল আকার নেয়, যার ফলে উদ্ভিদ তো মারা যাচ্ছে, বন্য প্রাণীরাও কিন্তু মারা যায়। তো এই দাবানল অত্যাধিক উষ্ণ হয়ে গেলে, যখন গরমকালে দেখবে ভীষণ গরম পড়ে, প্রকৃতি খুব শুষ্ক হয়ে যায় এবং ঘর্ষণের ফলে তো আগুন উৎপন্ন হয়, তাই তো? তো সেই কারণে কিন্তু এগুলো হতে পারে। দাবানলটা কি? এটা প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়। এটা অস্ট্রেলিয়া, মনে রাখবে, অস্ট্রেলিয়াতে প্রায়শই দাবানল সৃষ্টি হয়। নিম্নলিখিত কোন প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের সব থেকে বেশি ক্ষতি হয়? ভূমিকম্প, অরণ্য শিখা মানে দাবানল। অরণ্য শিখাটা কি? অরণ্য শিখা, আগ্নেয়গিরি অগ্নুৎপাত নাকি খরা এবং বন্যা? এটা মানে হচ্ছে দাবানল। মানুষের সব থেকে বেশি ক্ষতি হয় কখন? আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এটা মানুষের সব জায়গাতে হয় না। ভারতে একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন দ্বীপপুঞ্জ, সেখানে অগ্নুৎপাত হয়। পাশাপাশি ভূমিকম্প, এটার ফলে কি হয়? ঘরবাড়ি ধ্বংস হয় এবং এটা খুব অল্প সময় এবং কয়েকটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু যদি খরা হয়, বন্যা হয়, এর ফলে কি হয়? ফসল নষ্ট হয়। এছাড়া বিভিন্ন পশু পাখি তো তাদের সমস্যা হচ্ছে এবং এই খরা বন্যা কিন্তু প্রায় বছরই হয়। এই বিপর্যয়ের কারণেই সব থেকে বেশি ক্ষতি হয় মানুষের। অপশন ডি। নিচের কোনটি প্রাকৃতিক বিপর্যয়? নিচের কোনটি প্রাকৃতিক বিপর্যয়? ভোপাল গ্যাস দুর্ঘটনা, চেরনোবিল দুর্ঘটনা, উত্তরাখণ্ড দাবানল, এক্সন ভ্যালডেজ অয়েল স্পিল। অয়েল স্পিল মানে হচ্ছে তোমার তেলের ফলে যে দূষণটা হচ্ছে সমুদ্রে, তোমার ধরো তেলবাহী কোনো জাহাজ লিক হয়ে গেল বা কোনো রকম দুর্ঘটনা ঘটলো, তেল পুড়ে গিয়ে যে দূষণটা হচ্ছে সেটাকে অয়েল স্পিল বলা হয়। তো এই জায়গাটা প্রাকৃতিক বিপর্যয় মানে হচ্ছে ভূমিকম্প। দাবানল, উত্তরাখণ্ডে যে দাবানল হয়েছিল সেটা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়বে। ভূমিকম্প, বন্যা, খরা, দাবানল, ঠিক আছে, ঘূর্ণিঝড়, এগুলো হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। এবং বিভিন্ন গ্যাস দুর্ঘটনা, এগুলো কিন্তু প্রকৃতির দ্বারা হচ্ছে না, এগুলো মানুষের অসতর্কতার কারণে বা ইত্যাদি কারণে হচ্ছে।
পারমাণবিক কোনো পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে, চেরনোবিল দুর্ঘটনা যেমন। নদীতে তেলের স্তর মিশে গেলে মাছের মৃত্যু ঘটে, কারণ কি? খাদ্য অভাব, জলে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়, ফুলকা স্তর অবরুদ্ধ হয়, খাদ্য শৃঙ্খল নষ্ট হয়। তো তেলের স্তর মিশে গেলে মাছের মৃত্যু ঘটে যায়, কারণ কি? তেলটা কি উপরে ভাসে, এবং এই তেল যদি মাছ খেয়ে ফেলে তার কি হয়, ফুলকা স্তরটা অবরুদ্ধ হয়ে যায়, যার ফলে শ্বাসকষ্টে মারা যাবে। অপশন সি এখানে সঠিক উত্তর আছে। ওকে, তেজপুর শহর কতদিনের হোমওয়ার্ক ছিল? তেজপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? ব্রহ্মপুত্র। তো আসামের অনেক শহর রয়েছে, ব্রহ্মপুত্র, ডিব্রুগড় ইত্যাদি শহরগুলো ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত, তেজপুর, ডিব্রুগড় ইত্যাদি শহর আর কি। যানবাহনের ব্যাটারি থেকে যে বিষাক্ত দূষক ধাতুটি নির্গত হয় সেটি হলো কি? যানবাহনের ব্যাটারি থেকে কোন দূষণটি হয়? পারদ, লেড মানে হচ্ছে সীসা, কপার নাকি ক্যাডমিয়াম? প্রত্যেকে বলো এখানে সঠিক উত্তর কি হতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে লেড, লেড বা সীসা, লেড বা সীসা। আমরা কি জানি, সীসা দূষণে ডিসলেক্সিয়া রোগ হয়। মানুষের শরীরে সীসা যদি প্রবেশ করে তাহলে কিন্তু যেটা ডিসলেক্সিয়া রোগ হওয়ার সম্ভাবনাটা থাকে, এবং এটা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। পারদ দূষণে মিনামাটা, ক্যাডমিয়াম দূষণে ইটাই রোগ হয়। কোন দূষণ অস্টিওপরোসিস ঘটায়? অস্টিওপরোসিস মানে হাড়ের দুর্বলতা, হাড়ের দুর্বলতা এটা ঘটায় কোন দূষণ? ক্লোরিন দূষণ, ব্রোমিন, ফ্লোরিন দূষণ নাকি ক্যালসিয়াম দূষণ? তো একটা জিনিস মনে রাখবে, ক্যালসিয়াম যে সংকেত হচ্ছে Ca, ক্যালসিয়ামের অভাবে ভিটামিন ডি তৈরি হবে না, এবং যার অভাবে অস্টিওপরোসিস, অস্টিওম্যালাসিয়া রোগ হয়। কিন্তু ক্যালসিয়াম এটা দূষণ ঘটায় কিন্তু না, ফ্লোরিন দূষণ, ফ্লোরিন দূষণ, যার ফলে ফ্লোরাইড দূষণ হয়, এবং এর ফলে এই ফ্লোরিন কি করে, ক্যালসিয়ামটাকে ধ্বংস করে, যার ফলে অস্টিওপরোসিস রোগ হয়, হাড় দুর্বল হয়ে যায়। অপশন সি এখানে সঠিক উত্তর আছে। লাইকেন কি প্রকার দূষণ নির্দেশ করে? কি প্রকার দূষণ নির্দেশ করে লাইকেন? লাইকেন কিন্তু মিথজীবী উদ্ভিদ। আমরা উদ্ভিদ পুষ্টির কথা যদি বলি, উদ্ভিদ পুষ্টি দুটো ভাগে ভাগ করা যায়, একটা স্বভোজী, পরভোজী পুষ্টি। স্বভোজী পুষ্টি মানে যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে উদ্ভিদের ক্ষেত্রে, তাদের বলা হচ্ছে। আর পরভোজী মানে যারা পরের উপর ডিপেন্ডেবল। যেমন এই পরভোজীকে আবার চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পরজীবী, পরের উপরে বেঁচে থাকে যারা, মানে অন্য প্রাণী হোক বা উদ্ভিদের উপরে জন্মায়, পরজীবী। দুই নম্বর হচ্ছে মৃতজীবী, যারা মৃত পচাগলা শরীরের উপর জন্মায়, যেমন বিভিন্ন ধরনের ছত্রাক। 3 নম্বর হচ্ছে মিথজীবী, যারা একে অপরের মিথস্ক্রিয়ার ফলে বেঁচে থাকে। তো মিথজীবীর মধ্যে একটা উদ্ভিদ হচ্ছে লাইকেন। লাইকেন এটা কি প্রকার দূষণ নির্দেশ করে? ওজোন, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো এই যে লাইকেন এটা নির্দেশ করে সালফার ডাইঅক্সাইড দূষণ। তো সালফার ডাইঅক্সাইড দূষণ হচ্ছে কিনা চেক করার জন্য যদি লাইকেন গাছটা রাখা হয়, সেই লাইকেন গাছ মারা যাবে, লাইকেন মারা যাবে। তো লাইকেন গাছ মারা গেলে বুঝতে হবে ওখানে বাতাসে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ আছে, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড দূষণে লাইকেন মারা যায়, সেটা থেকে এই দূষণ বোঝা যাবে। ঠিক আছে, তাহলে এই আজকে ছিল 30টি কোশ্চেন, খুব দ্রুত আলোচনা করে দিয়েছে, এবং তোমাদের এক্সাম পরীক্ষা দেবে কালকে, সবার জন্য অনেক অনেক শুভকামনা রয়েছে। নিশ্চয়ই তোমরা হাসতে হাসতে পাস করে যাবে। যারা ক্লাস করেছো আমাদের অ্যাপে বা যারা দেখেছো, ওভারঅল তোমরা প্রস্তুত আছো আমি আশা করি। এবং যে নির্দেশিকাগুলো আমরা দিই প্রত্যেক পরীক্ষার আগে, সেটা হচ্ছে কি, অবশ্যই পরীক্ষার আগের দিন রাতেই তুমি তোমার ব্যাগটা গুছিয়ে রাখবে, অ্যাডমিট কার্ড, তার সঙ্গে পেন ইত্যাদি যেটা যেটা নিতে হবে, একটা ভোটার আই কার্ড বা আধার কার্ড, অর্থাৎ একটা আইডেন্টিটি প্রুফ,
তোমার অ্যাডমিট কার্ড, পেন থাকবে, কাছে ফটো রাখবে, এগুলো রাখবে। ঠিক আছে, এগুলো বেসিক সব পরীক্ষার জন্যই লাগে, এই কটা জিনিস। এবং তোমাকে কিন্তু ব্যাগ রাখতে দেবে কিনা ঠিক নেই, ওই জন্য বেশি অযথা জিনিসপত্র না নিয়ে যাওয়াই ভালো, বা যদি গার্জেন যায় তো ভালো। এবং স্কুলে বা বিভিন্ন জায়গায় ব্যবস্থাও করে, অনেক জায়গায় কিছু টাকা পয়সা দিয়েও রাখতে হয়। যাই হোক, সেটা আলাদা বিষয়। তাহলে প্রথমে তুমি ব্যাগটা গুছিয়ে নেবে, মানে আজকে রাত্রেই গুছিয়ে নেবে। আগামীকাল তো আর রবিবার সকালে উঠে চিন্তা ভাবনার কোনো টাইম নেই, তো আগের থেকে গুছিয়ে সব ঠিকঠাক মেনটেন। এবং অবশ্যই এই যা সময় পাচ্ছ অবশ্যই তুমি এনকোড করতে থাকো, এই গোল করতে থাকো। ঠিক আছে, তো তাহলে গুছিয়ে নিলে এবং পরীক্ষার হলে পৌঁছাবে যত সম্ভব আগে, অর্থাৎ তুমি সকাল সকালই বাড়ি থেকে বেরিয়ে যাবে। কারণ রাস্তাঘাটে কখন কি হয় বলা যায় না, কোনো গাড়ি জ্যাম বা কোথাও আটকে গেল, বিভিন্ন রকম হতে পারে পসিবিলিটিস। ওই জন্য তুমি হাতে সময় নিয়ে বার হবে, যাতে তুমি ওখানে পরীক্ষার হলে গিয়ে সেন্টারে গিয়ে 1 ঘন্টা বসে থাকতে পারো। তাহলে কি তোমার ব্রেনটা ঠান্ডা থাকবে, হয়তো অস্থির হয়ে যেতে হবে। তো প্রাথমিক এগুলো হয়তো পরীক্ষার আগে বা বাইরের অংশ। তাহলে তোমাকে টোটালটা অ্যাডমিট, একটা আইডেন্টিটি প্রুফ, ফটো, পেন, ব্ল্যাক পেন, এগুলো তুমি সঙ্গে করে নিয়ে যাবে এবং সেটা আগেই গুছিয়ে রাখবে এবং যতটা সম্ভব আগে বার হবে ওই দিন। তাহলে পরীক্ষার হলে তুমি ওখানে গিয়ে কিছু সময় রেস্ট নিতে পারবে। এবার পরীক্ষা হলের মধ্যে যে তোমাদের 5টা বিষয় রয়েছে সেটা সম্পর্কে আমি এর আগেও বলেছি, কোনটা আগে করবে। বাংলা ইংরাজিটা আমি বলেছি, যেহেতু প্যাসেজ রয়েছে তুমি প্যাসেজ পার্টটা পরে করবে অবশ্যই। ওটা কিন্তু সময় খেয়ে গেলে তুমি সময় পাবে না, ওটা মাথায় রাখবে। পরিবেশটা আগে করার চেষ্টা করবে, তো তারপর তুমি সিডিপি বলো বা ম্যাথামেটিক্স করে নিয়ে তারপর ম্যাথামেটিক্স লাস্টে করবে না, লাস্টে আর মাথা কাজ করবে না, সমস্যা হয়ে যাবে। ওকে, ম্যাথামেটিক্সটা মাঝখানে রাখবে করে নিতে, তারপর বাংলা ইংরাজি করবে। ওকে, তো পেডাগজিক্যাল পার্ট থাকবে, তুমি একটু ভেবে ভেবে অ্যান্সার করতে পারবে। সব প্রশ্ন কমন আসে না, এবং এমন না যে কোনো প্রশ্নই কমন পাবে না, প্রশ্ন অনেক কিছু কমন থাকবে, কিছু অজানা থাকবে, কিছু থাকবে ইনস্ট্যান্ট, তোমাকে চিন্তা করে উত্তর করতে হবে। ঠিক আছে, গতবার আমি পরীক্ষা দিয়েছিলাম, তো আমি আদার্স কিছু প্রিপারেশন নিইনি, শুধু ইভিএস তোমাদেরকে পড়িয়েছিলাম, তাও কিন্তু ভালো নম্বর পেয়েছি। অর্থাৎ ওই যে সিডিপি, এটা কিন্তু বুঝে বুঝে অ্যান্সার করা যেতে পারে, যেগুলো বুদ্ধির মানে যেগুলো তোমার ক্লাসরুম মেনটেনেন্স যে প্রশ্নগুলো থাকে, দেখবে ভাবনা চিন্তা করলে উত্তর বেরিয়ে আসছে। এবং এনকোড করতে হবে তোমাকে কিন্তু খুব দ্রুত। ওই জন্য তোমাকে আমি যে সাজেস্ট করেছিলাম তোমাদেরকে, প্রথমে যে বাইরের অংশটাকে তুমি কভার করে নেবে এইভাবে। ঠিক আছে, বাইরের অংশটাকে আগে দিয়ে তারপর ভিতরে তুমি একটু স্পিডে কিন্তু করতে পারবে। এটা প্র্যাকটিস করতে থাকো একটু, এখনো যতটুকু সময় আছে, তাহলে তোমাদের স্পিডটা আসবে। এবং চেষ্টা করতে হবে সমস্ত প্রশ্ন পড়ে অ্যান্সার করার, খুব দ্রুত তাড়াহুড়ো করতে যাবে না, প্রশ্নটা পুরোটা একবার পড়বে তারপর অ্যান্সার করবে। কারণ প্রশ্নের লাস্টে গিয়ে নয়, না ইত্যাদি নেগেটিভ কথা থাকতে পারে, বা এমন একটা কথা থাকলো পুরো প্রশ্নটা পাল্টে গেল, তাই তো? ওই জন্য টোটাল প্রশ্নটা পড়বে তারপর অ্যান্সার করবে, এবং সেটা দ্রুত করতে হবে, অযথা সময় নষ্ট করার দরকার নেই। কে কি বলছে আশপাশে প্রথমে ওইসব দিকে যাবেই না। প্রথম তুমি 1-1.5 ঘন্টা, 1.5 ঘন্টা টোটাল প্রশ্নটা করে নেওয়ার চেষ্টা করবে, তারপর এনকোড, বা তুমি পার্টে পার্টে এনকোড করতে পারো। হয়তো ইভিএস একটা করে একটা এনকোড করতে যাবে না কখনোই, ওতে ভুল হয়। তুমি 30টা করে নিলে ইভিএস পার্ট, তারপর তুমি 30টা এনকোড করে নিলে, বাংলা করলে বা তুমি সিডিপি করলে এনকোড করে নিলে, নেগেটিভ নেই যেহেতু, তুমি কিন্তু সমস্ত অ্যান্সার করতেই পারছো, কোনোটা ছেড়ে আসার প্রশ্নই আসে না। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলোই আছে, আর অত অযথা টেনশন নিয়ে যাওয়ার দরকার নেই। এই পরীক্ষা না পাস করলে কি হবে, এটা না হলে কি হবে, পরীক্ষা এরকম দুটো প্রশ্ন পাচ্ছ না, কেন পাচ্ছি না, হচ্ছে না। অঙ্ক অঙ্ক একটা আটকে গেল, ওই নিয়ে মাথা কাজ করে, যেটা হচ্ছে না কেন, জানা জিনিস, জানা প্রশ্ন আগে করেছি এখন পাচ্ছি না, এই সমস্ত বিষয়গুলো কিন্তু হয়। তাহলে ওই জায়গা তোমাকে যাওয়াই যাবে না। পরীক্ষা হলের মেন্টালিটি থাকবে এটাই, পরীক্ষা হলের মেন্টালিটি কি থাকবে, যে যা হয় হোক, পরীক্ষাটা আমি যতটা বেটার দিতে পারি, এটাই, অন্য কিছু না। এটা না পেলে কি হবে, ওই পেলে এই,
অন্য চিন্তায় যাওয়ার দরকার নেই। তুমি জাস্ট প্রশ্ন দেখবে অ্যান্সার করবে, প্রশ্ন দেখবে অ্যান্সার করবে, যেটা পাচ্ছ না সেটা স্কিপ করে বেরিয়ে যাবে। সব প্রশ্ন করতে হয় না, বা একটা পরীক্ষায়, চাকরি পরীক্ষায় 100% পেতেও হয় না, তাই তো? 70-80% পেলেই কিন্তু চলে। অর্থাৎ সেটা আমি বলছি না যে তুমি 70% পাও বা 80% পাও, তুমি যতটা সম্ভব বেটার করতে পারো সেটা তোমার থেকে যাবে। ওই জন্য তুমি কোনো টার্গেট নিয়ে যাবে না, অত কোনো টার্গেটের দরকার নেই। এতদিন যা পড়েছো পড়েছো, যা হয়েছে হয়েছে, এবং ফাইনালি পরীক্ষা দিতে যাবে সুস্থ স্বাভাবিক মানসিকতায়। যা হয় হবে, যতটা সম্ভব আমি বেটার দেওয়ার চেষ্টা করব, কোনো রকম টেনশন নিয়ে যাবে না। ওকে, তাহলে এই যে কথাগুলো, এগুলোই কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে পরীক্ষাটা ঠিকঠাক হচ্ছে। একটা প্রশ্ন পাচ্ছ না, ব্যাস স্কিপ করে গেলে, পরের প্রশ্ন করলে, ওকে, দেখবে পাচ্ছ। আস্তে আস্তে যখন একটা একটা প্রশ্ন করতে করতে যাবে না, দেখবে তোমার মাথা কাজ করবে এবং ঠিকঠাক সব অ্যান্সার করতে পারবে। ওকে, তাহলে এই পর্যন্ত আলোচনা থাকলো আজকের। সকলে ভালো করে পরীক্ষা দাও, নিশ্চয়ই কোনো রকম সমস্যা হবে না, সকলে পরীক্ষা ভালো হবে, শুভকামনা থাকলো। তো প্রত্যেকে জানিও পরীক্ষা দিয়ে কেমন হলো। ওকে, আমাদের টিম TWS এর পক্ষ থেকে সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। এই বলে আজকের ক্লাস এন্ড করছি। প্রত্যেকে সাবধানে যাবে এবং একটু আগে যাবে, যাতে তোমার পরীক্ষা হলের ওখানে উদ্বেগটা না তৈরি হয়। ঠিক আছে, ওকে, টাটা, বাই।